গোপন কারাগারে শিশুদেরও আটকে রাখতেন হাসিনা, দেয়া হতো না মায়ের দুধ। এবং সর্বশেষ জানাবো বিবিসির প্রতিবেদন, তার খালার আমলে মানুষ গুম করা হয়েছিল, এরপরও টিলিপকে কেন মন্ত্রী করলেন স্টারমার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গোপন কারাগারে শিশুদেরও আটকে রাখতেন হাসিনা, দেয়া হতো না মায়ের দুধ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। এরপর থেকে একের পর এক প্রকাশ্যে আসছে ফ্যাসিস্ট এই প্রধানমন্ত্রী ও তার পরিবারের নানা অপকর্ম। তার আমলে ঘটা ভয়ঙ্কর এক অপরাধের তথ্য প্রকাশ করেছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। এতে বলা হচ্ছে, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গোপন কারাগারে আটকে রাখতেন শিশুদেরও, এমনকি তাদের পান করতে দেওয়া হতো না মায়ের দুধ। জিজ্ঞাসাবাদের সময় মা বাবার উপর চাপ সৃষ্টির জন্য ব্যবহার করা হতো এসব শিশুদের। সম্প্রতি শেখ হাসিনার আমলে জোরপূর্বক গুমের তদন্তকারী একটি কমিশনের এক তদন্তে সামনে এসেছে ভয়াবহ এই তথ্য। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের গোপন আটক কেন্দ্রে বন্দী শত শত লোকের মধ্যে বেশ কয়েকটি শিশুও ছিল বলে জানিয়েছেন বর্তমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে জোরপূর্বক গুমের তদন্তকারী একটি কমিশন। জোরপূর্বক গুমের তদন্তকারী এই কমিশন মঙ্গলবার প্রাথমিক প্রতিবেদনে বলেছে, অত্যন্ত অর্ধ ডজন শিশু তাদের মায়ের সঙ্গে মাসের পর মাস কারাগারে বন্দী ছিল। আটক মা বাবাদের মানসিক চাপ দেওয়ার জন্য শিশুদের ব্যবহার করা হতো, যার মধ্যে শিশুদের দুধ পান করতে না দেওয়ার মতো ভয়াবহ ঘটনা রয়েছে। 2024 সালে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি সেখানেই আছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইতিমধ্যেই হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসিনা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের শত শত নেতাকর্মীকে বিচার বহির্ভূত হত্যা এবং আরও শত শত মানুষকে বেআইনিভাবে অপহরণ ও গুম সহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। তদন্ত কমিশন বলেছে, নারীদের তাদের সন্তান সহ নিখোঁজ হয়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনার বিশদ বিবরণ তাদের কাছে রয়েছে, যার মধ্যে সর্বশেষ এই ধরনের ঘটনা ঘটে 2023 সালে। এছাড়া কমিশন এই বিষয়ে এক গর্ভবতী নারীর ঘটনা উল্লেখ করেছে। গর্ভবতী নারীকে তার 2টি ছোট বাচ্চা সহ আটকে রাখা হয়েছিল এবং সেই আটক কেন্দ্রে তাকে মারধর করা হয়েছিল। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, কখনো ফিরে আসেনি। কমিশন বলছে, একজন প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের গোপন কারাগারে এমন একটি কক্ষ দেখিয়েছেন যেখানে তাকে শিশুকালে তার মায়ের সঙ্গে বন্দী করে রাখা হয়েছিল, আর এই আটক কেন্দ্রটি পরিচালনা করত আধা সামরিক বাহিনী জার্পিত অ্যাকশন ব্যাটালিয়ন। কমিশনের প্রতিবেদনে লেখা হয়েছে, তার মা আর কখনোই ফিরে আসেননি। অন্য একটি ঘটনায় এক দম্পতি এবং তাদের শিশুকে আটক করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদের সময় বাবাকে চাপ দেওয়ার জন্য মানসিক নির্যাতনের অংশ হিসেবে শিশুটিকে মায়ের দুধ খাওয়ানো থেকে দূরে রাখা হয়েছিল। ক্ষমতায় থাকাকালীন হাসিনা সরকার জোরপূর্বক এসব গুমের ঘটনা অস্বীকার করত। সাবেক এই সরকার দাবি করেছিল, নিখোঁজদের মধ্যে কয়েকজন ইউরোপে পৌঁছানোর চেষ্টা করার সময় ভূমধ্য সাগরে ডুবে মারা গেছে। কমিটির সদস্য সাজ্জাদ হোসেন বলেন, কিছু ভুক্তভোগী তাদের নির্যাতনকারী কর্মকর্তাদের সঠিকভাবে চিহ্নিত করতে না পারলেও তাদের জবানবন্দির মাধ্যমে সেই সব বাহিনীকে চিহ্নিত করা যাবে। সাজ্জাদ হোসেন বলেন, এই ধরনের ক্ষেত্রে আমরা কমান্ডারদেরকে জবাবদিহি করার সুপারিশ করব। ভুক্তভোগীদের পরিবারের উপর এসব ঘটনায় বহুমুখী ক্ষতিকর প্রভাব সৃষ্টি হয়েছে, আর সেটি গুরুতর মানসিক আঘাত থেকে শুরু করে আইনি এবং আর্থিক চ্যালেঞ্জ পর্যন্ত বিস্তৃত। বিবিসির প্রতিবেদন, তার খালার আমলে মানুষ গুম করা হয়েছিল, এরপরও টিলিপকে কেন মন্ত্রী করলেন স্টারমার। মীর আহমেদ বিন কাসেমকে যখন রাতে সশস্ত্র ব্যক্তিরা বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যান, তখন সেখানে তার 4 বছর বয়সী কন্যাও ছিল, কিন্তু সে এত ছোট ছিল যে বুঝতেই পারেনি কি ঘটতে চলেছে। তারা আমাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল, আমি ছিলাম খালি পায়ে, বলেছিলেন আহমেদ বিন কাসেম। তিনি আরো বলেন, ছোট মেয়েটা আমার জুতা হাতে নিয়ে পিছু পিছু দৌড়ে আসছিল, বলছিল, নাও বাবা। মনে হয় সে ভাবছিল আমি বাইরে যাচ্ছি। মীর আহমেদকে 8 বছর বিনা বিচারে আটকে রাখা হয়েছিল, তার হাত ও চোখ থাকতো বাঁধা। তিনি আজও জানেন না কোথায় ছিলেন, কেনই বা তাকে ধরে নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছিল। যুক্তরাজ্যে প্রশিক্ষিত এই ব্যারিস্টার বাংলাদেশের গুম হওয়া মানুষের একজন। শেখ হাসিনার শাসনামলে গুম হওয়া এই ব্যক্তি ছিলেন তার সমালোচক। গত আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া আগ পর্যন্ত 20 বছরের বেশি সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। 1971-এর মুক্তিযুদ্ধের পর হাসিনার আমলে সবচেয়ে বেশি সহিংসতা দেখেছে বাংলাদেশ। সহিংসতায় নিহত হয়েছেন শত শত মানুষ। তার ক্ষমতায় আঁকড়ে থাকার শেষ দিনটিতে অন্তত 90 জন নিহত হন। বিতর্কের সঙ্গী করা হাসিনা যুক্তরাজ্যের ক্ষমতাসীন
ক্ষমতাসীন লেবার পার্টির আইন প্রণেতা টিউলিপ সিদ্দিকের খালাও নিজের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ ওঠার পর গত সপ্তাহে টিউলিপ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি। 1971-এর মুক্তিযুদ্ধের পর হাসিনার আমলে সবচেয়ে বেশি সহিংসতা দেখেছে বাংলাদেশ। সহিংসতায় নিহত হয়েছেন শত শত মানুষ। তার ক্ষমতায় আঁকড়ে থাকার শেষ দিনটিতে অন্তত 90 জন নিহত হন। অভিযোগগুলোর একটি হলেও বাংলাদেশ অবকাঠামোগত ব্যয় থেকে 3.9 বিলিয়ন পাউন্ড পর্যন্ত আত্মসাৎ করেছে টিউলিপের পরিবার। এছাড়া লন্ডনে তিনি তার খালার সঙ্গে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ ব্যক্তিদের সম্পত্তি ব্যবহার করেছে। কিয়ার স্টারমার সরকারের তদন্তে মন্ত্রিত্বের আচরণগত নীতিমালা টিউলিপ ভাঙেনি বলে দেখা গেছে। তবে যে কোনো ভাবেই হোক পদত্যাগ করেছেন তিনি। যদিও বিষয়টি এখানে শেষ হয়ে যাওয়া আবশ্যকীয় নয়। কিয়ার স্টারমারের জন্য প্রশ্ন, এই ঘটনায় কিয়ার স্টারমারের বিবেচনা বোধ ও বাংলাদেশি বংশোদ্ভূতদের ভোট আকর্ষণে লেবার পার্টির দৃষ্টিভঙ্গি নিয়ে যন্ত্রণাদায়ক নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ঘুরপাক খাওয়া প্রশ্নগুলোর একটি, কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া খালার সঙ্গে টিউলিপের যে সংশ্লিষ্টতা রয়েছে সে বিষয়ে অনেক আগে থেকে জানার পরও লেবার পার্টি এখনকার ঘটনা আজ করতে পারল না কেন? কেননা হাসিনার আমলে সেই 2016 সালে বিন কাসেমের ঘটনা প্রথম প্রকাশ্যে এসেছিল। বিন কাসেম ও অন্য বাংলাদেশিদের গুম হওয়ার ঘটনা প্রাথমিকভাবে বিষয়ে ওই সময় থেকে টিউলিপের সোচ্চার হওয়া নিয়ে একটি অসামঞ্জস্যপূর্ণ ভাবনারও জন্ম দিয়েছে। উদাহরণ হিসেবে নিজ নির্বাচনী এলাকার বাসিন্দা নাজনীন জাঘারি র্যাডক্লিফকে ইরান থেকে মুক্ত করার জন্য দীর্ঘ প্রচার চালিয়েছেন টিউলিপ। বিপরীতে বাংলাদেশ তার খালার শাসন আমলে লোকজনের দুঃখ দুর্দশা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে জনসম্মুখে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে টিউলিপের নির্লিপ্ততা ছিল উল্লেখ করার মতো। অতীতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার খালার বৈঠকে টিউলিপকে পাশে দেখা গেছে। আওয়ামী লীগের মুখপাত্র হয়ে বিবিসি টেলিভিশনে হাজির হয়েছেন তিনি। 1981 সাল থেকে দলটির নেতৃত্ব দিয়ে আসছেন হাসিনা। যুক্তরাজ্যের লেবার দল থেকে 2015 সালে এমপি নির্বাচিত হতে সহায়তা করায় আওয়ামী লীগের সদস্যদের ধন্যবাদ জানিয়েছিলেন টিউলিপ। দলটির সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার বিষয়ে তিনি 2008 ও 2009 সালে তার ওয়েবসাইটে 2 পৃষ্ঠা জুড়ে বর্ণনা দেন। পরে তা মুছে ফেলা হয়। নিজ নির্বাচনী এলাকার বাসিন্দা নাজানিন জাঘারি র্যাডক্লিফকে ইরান থেকে মুক্ত করার জন্য দীর্ঘ প্রচার চালিয়েছেন টিউলিপ। বিপরীতে বাংলাদেশে তার খালার শাসনামলে লোকজনের দুঃখ দুর্দশা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে জনসমক্ষে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে টিউলিপের নির্লিপ্ততা ছিল উল্লেখ করার মতো। যদিও এ সময় পার্লামেন্টে টিউলিপ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছিলেন, বাংলাদেশের রাজনীতিতে প্রভাব খাটানোর কোনো সক্ষমতা বা আকাঙ্ক্ষা তার নেই। সব মিলিয়ে আওয়ামী লীগের সঙ্গে টিউলিপের সংশ্লিষ্টতা গোপন ছিল না, তবে সম্ভবত লেবার পার্টির সংশ্লিষ্টতাকে খারাপ হিসেবে দেখেনি। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে আওয়ামী লীগের সঙ্গে দলটি দূরত্ব বজায় রাখার লক্ষণ খুবই কম দেখা গেছে। তৎকালীন লেবার পার্টির এমপি জিম ফিজপ্যাট্রিক 2012 সালে কমন্স সভায় বলেছিলেন তারা সহযোগী সংগঠন। একই রকম ধারণা পোষণ করতেন তার অনেক সহকর্মী। 2015 সালে স্টারমার টিউলিপের পাশের আসন থেকে নির্বাচিত হয়ে পার্লামেন্টে প্রবেশ করে একাধিকবার হাসিনার সঙ্গে দেখা করেছেন তিনি। হাসিনার সঙ্গে স্টারমারে এমন এক সাক্ষাৎ ঘটেছিল 2022 সালে। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা ওই সময় রানিং দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে ছিলেন। ওই বৈঠকে হৃদয় বিদারক ও মর্মন্তন্তু বলে আখ্যায়িত করেন বিন কাসেম। তবে স্টারমারের একজন সহযোগী যুক্তি দিয়ে বলেন, হাসিনার সঙ্গে স্টারমারের ওই সাক্ষাৎ করা ছিল খুবই যৌক্তিক। বৈঠকটি হাসিনার নীতির প্রতি তার সমর্থনে বহিঃপ্রকাশ ছিল না। বাংলাদেশকে বছরের পর বছর লেবার পার্টির পাশে রাখার দৃশ্যত এমন চেষ্টা ছিল যুক্তরাজ্য, বিশেষ করে রাজধানী লন্ডনে অংশ বিশেষের রাজনৈতিক বাস্তবতায় হয়তো প্রতিফলন। লেবার পার্টির একজন বিশিষ্ট নেতা বিষয়টিকে এইভাবে ব্যাখ্যা করেন, বাংলাদেশি ভোট না বুঝে পূর্ব লন্ডনে আপনি সফল হতে পারবেন না। অবশ্য তিনি বলেন, আপনার কথা ও কাজের মধ্যে সতর্কভাবে ভারসাম্য বজায় রাখা উচিত। আপনি যদি একটি দলের ব্যাপারে অতিরিক্ত খোলামেলা ভাব দেখান তবে আপনার সমালোচনা হবেই। দ্য ফিনান্সিয়াল টাইমসের এক বিশ্লেষণে এমন ইঙ্গিত পাওয়া যায়, যুক্তরাজ্যে অন্তত 17টি আসনের ভোটার হওয়ার উপযুক্ত বয়সী বাংলাদেশিদের মধ্যে লেবার সংখ্যাগরিষ্ঠতা বেশি। স্টারমারের হলবর্ন ও সেন্ট প্যানকার্স আসনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রাপ্তবয়স্ক ব্যক্তির সংখ্যা অন্তত 6000। সম্ভাব্য অনাবিকৃত উদ্বেগের ক্ষেত্রেও গত জুলাই নির্বাচনে জেতার গল্প পরই স্টারমার যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী প্রচেষ্টার নেতৃত্ব দিতে টিউলিপকে নিয়োগ দেন। ওই সময় আওয়ামী লীগের প্রতি লেবার পার্টির সহানুভূতি ও লন্ডনের রাজনৈতিক বাস্তবতায় কি দুর্নীতি নিয়ে সম্ভাব্য ঝড়ের ব্যাপারে স্টারমারের বিচারবোধ ম্লান করে দিয়েছিল, উঠেছে এমন প্রশ্ন। এটি লেবার সূত্র বলেছে, নিজের বন্ধু বান্ধব ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি স্টারমারের অন্ধভক্তি রয়েছে। এটা নতুন কিছু নয়। অনুসন্ধানী সাংবাদিক ডেভিড বার্গম্যান বাংলাদেশের রাজনীতির সঙ্গে টিউলিপের 1 দশকের সংশ্লিষ্টতার উপর আলোচনা করেছেন। এক্ষেত্রেও তিনি পটভূমি
সবকিছু বলে ইঙ্গিত দেন। তিনি বলেন, লেবার পার্টি ক্ষমতায় আসা ও টিউলিপ সিদ্দিকী মন্ত্রী হওয়া এবং আওয়ামী লীগ সরকার পতনের আগে এটি কোনো বড় গল্প ছিল না। বার্গম্যানের যুক্তি, অনেক বছর আগে এ নিয়ে লেবার পার্টির কারো না কারো উদ্বেগ প্রকাশ করা উচিত ছিল। টিউলিপকে নিয়ে প্রথম অনভিকৃত উদ্বেগের ক্ষেত্র ছিল বাংলাদেশে জোর করে গুমের ঘটনায় তার সাড়া দেওয়ার ব্যর্থতার বিষয়টি। এরপরে ক্ষেত্রটি ছিল আওয়ামী লীগের সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়টি। এ বিষয়ে লেবার পার্টি এমপিদের কাছে জানতে চাইলে তারা বলেন, ব্রিটিশ গণমাধ্যমের পাশাপাশি লেবার পার্টির মধ্যে বাংলাদেশকে নিয়ে জানার ঘাটতি আছে। যুক্তরাজ্যে প্রায় 6 লাখ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ রয়েছে। তাদের কথা, এটি বিশ্বের 8ম বৃহৎ জনসংখ্যার দেশ। অথচ 5 আগস্টের পর এখানকার গণমাধ্যমের কাছ থেকে বাংলাদেশকে নিয়ে আমরা কোনো খবর শুনিনি। হাসিনার বিরুদ্ধে আরো কিছুদিন দুর্নীতি তদন্ত চলতে পারে, ফলে টিউলিপ লেবার পার্টির এমপি থাকতে পারবেন কিনা সামনের মাসগুলো সে টুইস্টটা আমাদের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের জন্য সম্ভাব্য আলোচ্য বিষয় হয়ে উঠতে পারে। হাসিনা সরকার পতনের পর আহমেদ বিন কাসেমকে হঠাৎই তার কক্ষ থেকে জাগিয়ে তোলা হয়, পরে একটি গাড়িতে উঠিয়ে খাদে ফেলে দেওয়া হয়। অবশেষে তিনি বাড়িতে তার 2 মেয়ের কাছে ফিরতে পেরেছেন। এর আগে সর্বশেষ 2016 সালে বিন কাসেম যখন সন্তানদের দেখেছিলেন তখন বয়সে তারা ছিল শিশু, এখন তারা কিশোরী। অস্ত্রসিক্ত এই বাবা বলেন, আসলে আমি ওদের চিনতে পারিনি আর তারাও আমাকে চিনতে পারেনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।